বাংলায় একটা প্রবাদ আছে যে শেষ হয়েও হলো না শেষ। এই ওয়ানপ্লাসের ক্ষেত্রেও বিষয়টা ঠিক তেমনই হলো। তাদের কিন্তু মোটামুটি গ্লোবাল সেগমেন্টটা উঠিয়ে নিচ্ছে বা অলরেডি গুটিয়ে নিয়েছে। সো এখন কিন্তু আপনারা ওয়ানপ্লাসকে শুধুমাত্র চাইনিজ এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টে দেখতে পাবেন। গ্লোবাল ভেরিয়েন্টে তারা আপাতত কোনো রকম কার্যক্রম করছে না। তো যাই হোক, লাস্টলি ওয়ানপ্লাস তাদের নট সিরিজের লেটেস্ট স্মার্টফোনটা লঞ্চ করলো, দ্যাট ইজ ওয়ানপ্লাস নট 6। অ্যান্ড এই ফোনটা আমার হাতে বেশ কিছুদিন ধরে রয়েছে, অনেকভাবেই ফোনটাকে ব্যবহার করেছি। অ্যান্ড ফাইনালি আমার কিছু মিক্সড প্রতিক্রিয়া রয়েছে এই ফোনটা নিয়ে, সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে। বাই দ্য ওয়ে, আমাদের আজকের ভিডিও স্পন্সর RSM ইন্টারন্যাশনাল, যাদের কাছে আপনারা এই স্মার্টফোনটা পেয়ে যাবেন অলমোস্ট 56,000 টাকার আশেপাশে। সো আমাদের হাতের এটা কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্ট এবং গ্লোবালের থেকে ইন্ডিয়ান ভেরিয়েন্টে ব্যাটারি, চার্জিং এবং আরও ছোট ছোট কিছু কয়েক জায়গায় চেঞ্জেস রয়েছে। তার আগে একটা ভয় আপনাদের মাঝখান থেকে দূর করে দিই, ওয়ানপ্লাসের যদিও লাস্ট 2-3 বছরের কোনো মডেলেই গ্রিন লাইন ইস্যু নাই এবং এই নট সিরিজে তো একদমই নাই। তার পরবর্তীতেও কিন্তু ওয়ানপ্লাস এখন লেটেস্ট ডিভাইসগুলোতে লাইফ টাইম ডিসপ্লের গ্যারান্টি বা ওয়ারেন্টি দিচ্ছে। সো আজকের ভিডিওতে সব কিছু নিয়ে কথা বলবো। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব এবং পেজে নতুন হলে ফলো করে পাশে থাকবেন। বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা ফোনটার বক্সে দেখতে পেয়েছিলাম একটা 80 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার রয়েছে, একটা কেবল রয়েছে, একটা সিলিকন কেস রয়েছে। সো কেসটা কিন্তু দেখতে বেশ সুন্দর, কালারের সাথে ম্যাচ করে। স্মার্টফোনটা হাতে নিলে সর্বপ্রথমে ডিজাইনের দিকে যদি আপনি খেয়াল করেন, যে ওয়ানপ্লাসের লাস্ট যে সিগনেচার ডিজাইনটা ওইটাই তারা ধরে রেখেছে এই নট সিরিজের নট 6-এ। এছাড়া এই ফোনটা আনবক্সিংয়ের সময় আমি বেশ কনফিউজ ছিলাম, কারণ এর পেছনের যেই ব্যাক প্যানেলটা ব্যবহার করা হয়েছে ইনফরমেশন অনুযায়ী এটা নাকি প্লাস্টিক, তবে দেখে কেন জানি ভাই ফ্রস্টেড গ্লাসের মতোই লাগে। তবে এর সাইড বডিটা এখানে প্লাস্টিক বা পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে, কিন্তু হাতে ধরে কিন্তু ওই ফিলটা লাগে না। মোস্ট অফ দ্য কেস এটা মনে হয় যে অ্যালুমিনিয়াম বডি। যাই হোক, হাতে ধরে কিন্তু প্রিমিয়াম ফিল লাগে এবং বেশ কমফোর্টেবলও বটে, বিকজ সাইডটা একটু কার্ভ করা হয়েছে, যার জন্য এর কভার ছাড়া হাতে নিলে সফট এবং খুব কমফোর্টেবল লাগে। 9000 মিলিঅ্যাম্পিয়ারের ম্যাসিভ ব্যাটারি খেয়ে এই ফোনটা কিন্তু একটু বেশি মোটা হয়েছে এবং যার জন্য এর ওজন হয়ে গিয়েছে 210 গ্রামের মতো। ফোনটাতে মিলিটারি স্ট্যান্ডার্ড সার্টিফিকেশনের পাশাপাশি IP68 এবং IP69K এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন পাচ্ছেন। সো বাই এনি চান্স ফোনটা পানিতে পড়ে গেলেও বা পানির মধ্যে গিয়েও কিন্তু আপনি টুকটাক এটাকে ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেমই হবে না। তাছাড়া ফোনটাতে আপনারা পোর্টস বাটন হিসেবে সব কিছুই পাচ্ছেন, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, আয়ার ব্লাস্টার সেন্সর, ডুয়েল স্টেরিও স্পিকার। তবে যে জিনিসটা মিসিং তা হচ্ছে 3.5mm জ্যাক। ফোনটা যথেষ্ট মোটা, ওই হিসেবে 3.5mm জ্যাকটা দিলে আরও ভালো হতো, যেহেতু পারফরমেন্স ভালো রয়েছে বা মিডিয়া কনজিউমার দুই পক্ষরই বেশ ভালো সাপোর্ট দিতে পারতো তারের হেডফোনের ক্ষেত্রে। যাক, পেছন সেগমেন্ট নিয়ে আমরা অনেক আলাপ আলোচনা করলাম, এবার একটু কথা বলি এর ফ্রন্ট পার্ট নিয়ে, যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটা অ্যামোলেড 1 বিলিয়ন কালার সাপোর্টেড 165 হার্জের ডিসপ্লে, যেটা কিন্তু আবার 3840 হার্জের PWM ডিমিং সাপোর্ট রয়েছে, HDR10 রয়েছে এবং 1800 নিটস HBM এবং পেয়ে যাচ্ছেন 3600 নিটসের পিক ব্রাইটনেসের সাপোর্ট। এইটা কিন্তু ভাই স্পেক ওয়াইজ বাজেট হিসেবে যথেষ্ট ভালো দিয়েছে তারা। অ্যান্ড যদি আমরা বেজেলের দিকে লক্ষ্য করি, সেখানেও কিন্তু আমরা যথেষ্ট সিমেট্রিক্যাল এবং ন্যারো বেজেলই বলবো। ডিসপ্লেটা খুব ভাইব্রেন্ট কালার পিকচার আউটপুট দিতে পারে, পপটপ। আপনারা যে কোনো টাইপের কন্টেন্ট এটা দিয়ে দেখলে আশা করি খুবই এনজয় করবেন। HDR10 এর সাপোর্ট রয়েছে, 4K তে ইউটিউবে ইজিলি 60 FPS একদম স্মুথ প্লেব্যাক পাবেন। সব কিছু মিলিয়ে আপনারা জোস এক্সপিরিয়েন্স পাবেন এবং হোয়াইট ওয়াইন L1 এর সাপোর্ট রয়েছে এই ডিসপ্লেটাতে। এছাড়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সকে আরেকটু বুস্ট আপ করার জন্য এখানে আপনারা ডুয়েল স্টেরিও স্পিকারের সাপোর্ট পাচ্ছেন, অ্যান্ড যেটাও কিন্তু যথেষ্ট লাউড এবং ডিটেল এক্সপিরিয়েন্স প্রোভাইড করেছে। অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলতে গেলে আমার পার্সোনালি একটু ভালো লাগবে, বিকজ অক্সিজেনওএসের আমি বরাবরই ফ্যান ছিলাম। এর র পারফরমেন্স এবং ওভারঅল অপটিমাইজেশন স্মুথনেস আমার কাছে সবসময় খুবই পছন্দের তালিকায় ছিল। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 পাচ্ছেন এবং অক্সিজেনওএস 16 এর আপডেটটাই পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এইখানে ওয়ানপ্লাস ক্লেম করছে 4 বছরের অপারেটিং সিস্টেম আপডেট দিবে এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দিবে। ইউআই এক্সপিরিয়েন্সের কথা বললে আবারও বলতে চাই যে এটা আপনাকে রেগুলার লাইফে অ্যাকচুয়ালি র পারফরমেন্স দিবে, খুবই স্মুথ, খুবই ফ্লুয়েন্ট একটা এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। অ্যাপ ওপেনিং ক্লোজিং খুবই ফাস্টার ছিল, তাছাড়া অ্যানিমেশনগুলো এবং ওভারঅল যেই ইউআই কাস্টমাইজেশন এইটা আপনাকে অবশ্যই ইমপ্রেস করবে। তাছাড়া 8 এবং 12GB LPDDR5X র্যামের পাশাপাশি UFS 4.1 স্টোরেজ সাপোর্ট পাচ্ছেন। অ্যান্ড এই দুইটার কম্বিনেশনে এইটাকে আরও এক্সট্রিম পারফরমেন্স দিয়েছে, যার জন্য এর ওভারঅল যে অপটিমাইজেশন, ওভারঅল ট্রানজ্যাকশন, ওভারঅল অ্যাপ ওপেনিং ক্লোজিংয়ের যে ফাস্টার এক্সপিরিয়েন্স
সব কিছু মিলিয়ে আপনাকে অ্যাকচুয়ালি অ্যাজ এ ফাস্টার একটা ফ্ল্যাগশিপ কিলার টাইপের এক্সপিরিয়েন্স দিতে পারবে এই ফোনটি। এবং র্যাম ম্যানেজমেন্টও খুবই ভালো ছিল। আমরা মোটামুটি 8-10টা অ্যাপ্লিকেশনের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করেছি, সেটাও একদম ইজিলি হ্যান্ডেল করতে পারছিল এই 8GB র্যামের স্মার্টফোনটাই। 12GBতে গেলে আরও বেটার এক্সপিরিয়েন্স পাওয়া পসিবল। ফাইনালি পারফরমেন্স সেগমেন্টে ফোনটাতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 8S Gen 4 প্রসেসর, অ্যান্ড যা কিন্তু আমরা এই বাজেটের থেকে আরেকটু কম বাজেটের স্মার্টফোনগুলোতেও পাচ্ছিলাম। যদিও এইটা নট ব্যাড প্রসেসর, এখানে আপনারা যদি আন্তত স্কোরটা দেখেন তাহলে বুঝতে পারবেন এর পারফরমেন্সটা কেমন। সেখানে আপনারা অলমোস্ট 23 লাখের আশেপাশে আন্তত স্কোর পাচ্ছেন। তাছাড়া সিপিইউ থ্রটলিং টেস্টেও কিন্তু আপনারা অলমোস্ট 92% স্ট্যাবিলিটি পাচ্ছেন, কারণ এই প্রসেসরটা অ্যাকচুয়ালি যথেষ্ট স্টেবল। আমি এই ফোনটা পার্সোনালি বেশ কয়েকদিন ব্যবহার করে যেটা বুঝলাম যে এক্সেসিভ ব্যবহার করেও আমি এই ফোনটাকে কখনো এক্সেসিভ হিটে নিয়ে যেতে পারিনি। স্ট্যান্ডার্ড হিট হয়, কারণ এইটা একটা পাওয়ারফুল প্রসেসর। আপনি এখনকার যে ওয়েদার, ওই ওয়েদারে নর্মালি ব্যবহার করলেও দেখবেন এটা হালকা ওয়ার্ম হচ্ছে, বাট ওইটা এক্সেসিভ কোনো হিট না, এবং যার জন্য পারফরমেন্সও কিন্তু খুব একটা ড্রপ করে না। এইটার যে র পারফরমেন্স সেটা একদম ভালো মতোই অপটিমাইজ করতে পেরেছে OnePlus। দ্যাটস ওয়াই রেগুলার অ্যাপ্লিকেশন বা রেগুলার লাইফে টাস্ক বাস সব কিছু একদম মানে উড়ায় ফেলতে পারবেন। এর পাশাপাশি আমরা যদি পারফরমেন্স বা গেমিংয়ের কথা বলি, সেইখানে ভাই এটা এক্সিলেন্ট পারফরমেন্স দিয়েছে। এখানে আমরা পাবজি খেলেছি, 120 FPS-এ খেলা যায়। তো সব কিছু মিলিয়ে এইটা একদম বাটার স্মুথ আমরা গেম প্লে পেয়েছি। লং টাইম গেমিং করেছি, এক্সেসিভ হিট ছিল না, এবং স্ট্যাবিলিটি খুবই ভালো ছিল, গ্রাফিক্সও অনেক ভালো ছিল। এবং আমরা যদি নর্মালিও এই ফোনটা দিয়ে গেমিং করি, সেক্ষেত্রেও আমরা পাবজিতে 110 থেকে 120 FPS-এর মধ্যেই ফ্ল্যাকচুয়েট করতে দেখেছি। 100-র নিচে ভাই নামতে দেখি নাই রাশময়নগুলোতেও। তাছাড়া কল অফ ডিউটিতে 165 FPS-এও কিন্তু বাটার স্মুথ এক্সপিরিয়েন্স দিচ্ছিল। খুবই ভালো অপটিমাইজ, আপনারা জানেন কল অফ ডিউটি বরাবরই, অ্যান্ড এইটা সেটার একদম ভালো মতো র পারফরমেন্স আউটপুট দিতে পেরেছে। সো সব কিছু মিলিয়ে আমি বলবো ভাই এই বাজেটে এটা অ্যাজ এ ফ্ল্যাগশিপ কিলার এক্সপিরিয়েন্সই আপনাকে দিবে। জাস্ট ওই যে বললাম যে এই প্রাইসে এর থেকেও বেটার প্রসেসর পাওয়া যায়, তবে সেটা অন্যান্য ফোনগুলোতে। সবশেষে নজর দেওয়া যাক ক্যামেরা সেগমেন্টে। এইখানে টেলিফটো না থাকায় আগে থেকেই বুকে একটা কষ্ট চাপা রয়েছে। যাই হোক, মেইন সেন্সর হিসেবে আপনারা পাচ্ছেন 50 মেগাপিক্সেলের সনি লাইটিয়া 600 সেন্সর, এবং রয়েছে সহকারী একটা 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড লেন্স। তাছাড়া ফ্রন্টে আবার 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা আপনারা পাচ্ছেন। সেক্ষেত্রে যদি আমরা রেয়ার ক্যামেরার স্যাম্পলের কথা বলি, ডে লাইটে যদি লাইট ভালো থাকে যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স দিয়েছে। এটাকে আমি স্ট্যান্ডার্ড লেভেলে রাখবো, নট দিস বাজেটে মানে এক্সিলেন্ট, আবার একেবারে ফেলে দেওয়ার মতো খারাপ, অনেক ডাউনগ্রেড এরকমও না, মানে মাঝামাঝি পর্যায়ে থাকবে। সেক্ষেত্রে ডিটেইল শার্পনিং আমরা ভালো পেয়েছি, এক্সপোজার ব্যালেন্স ঠিকঠাক ছিল, ডাইনামিক রেঞ্জও ভালো মতো হ্যান্ডেল করতে পারছিল। তবে হ্যাঁ, শ্যাডো এরিয়াগুলোতে একটু জুম করলে ডিটেলের পরিমাণ কিছুটা কম দেখতে পাওয়া যায়। আদারওয়াইজ যদি আমরা কালারের কথা বলি, কালারটা একেবারে ভাইব্রেন্ট না, একেবারে ডাল না, মোটামুটি মাঝামাঝি থাকে, দেখে যথেষ্ট ভালো লাগে। তাছাড়া লো লাইট হলে সেখানে আমরা একটু স্মুথনেসের দেখা পেয়েছি ডার্ক এরিয়াগুলোতে। আদারওয়াইজ যদি আর্টিফিশিয়াল লাইট থাকে তাহলে কিন্তু আবার এটা দিয়ে যথেষ্ট ভালো ডিটেলের পিকচার আউটপুট পাওয়া যায় রাতের বেলাতেও। এছাড়া আলট্রাওয়াইডের কথা বললে ওই যে বললাম যে 8 মেগাপিক্সেল আসলে নট গুড ফর দিস প্রাইস। সো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ডিটেল এবং শার্পনেসের ঘাটতি লক্ষ্য করবেন ডে লাইটে তুলেন অথবা লো লাইটে। এছাড়া ভালো লাগবে আপনার এর 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, সেখানে আপনারা যথেষ্ট ভালো ডিটেল এবং ভালো পিকচার আউটপুট পাবেন। এক্সপোজার ব্যালেন্স, ডাইনামিক রেঞ্জ এদিক থেকেও বেশ ভালো রয়েছে, এবং স্ক্রিন টোনটাও কিন্তু মোটামুটি ঠিকঠাক মতো আউটপুট দিতে পারে। পোর্ট্রেটের ক্ষেত্রে টেলিফটো না থাকায়ও দুইটা ফোকাল লেন্থে নিতে পারবেন, 1x এবং 2x, এবং সেখানে মোটামুটি ভালো আউটপুট দিয়েছে, স্ট্যান্ডার্ড লেভেলেরই বলবো আমি। এজ ডিটেকশন ভালো ছিল, ব্যাকগ্রাউন্ড ব্লারও ঠিকঠাক ছিল, ফেসটাকে একটু স্মুথ করে জুম করলে তবে দেখতে খুব একটা খারাপ লাগে না। ওভারঅল ভিডিও সেগমেন্টে রেয়ারে 4K 60 FPS এর পাশাপাশি ফ্রন্ট ক্যামেরায় আপনারা পাবেন 4K 30 FPS এর সাপোর্ট। এটাকে যথেষ্ট স্ট্যান্ডার্ড আমি মনে করছি এই বাজেটের ফোন হিসেবে। সেই থেকে বলতে গেলে ডিটেল শার্পনিং ভালো ছিল, কালারটা একটু ভাইব্রেন্ট আমি বলবো, আদারওয়াইজ এক্সপোজার ব্যালেন্স, ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক ছিল, এবং এটার যে স্ট্যাবিলিটি সেটা আমার কাছে যথেষ্ট স্ট্যান্ডার্ড লেগেছে। আমরা হেঁটে হেঁটে ভিডিও করেছি, খুব একটা শেকি বা জিটারি ভাব কিন্তু আমরা এর ভিডিওতে দেখিনি। সো সেদিক থেকে ক্যামেরা নিয়ে সামারি করলে আমি বলবো যে এইটা আসলে আপনাকে অ্যাজ এ ব্যালেন্স একটা এক্সপিরিয়েন্স দিবে এই বাজেটে। নট অনেক ভালো কিছু, আবার একেবারে খারাপ কিছু ফেলে দেওয়ার মতো এমনও না। সবশেষে এই ফোনটা আপনাকে ইমপ্রেস করবে এর ব্যাটারি সেগমেন্ট দিয়ে, যেখানে আপনারা আমাদের হাতের এই ইন্ডিয়ান ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন 9000 মিলিঅ্যাম্পিয়ারের সিলিকন কার্বন টেকনোলজির ব্যাটারি। এটার যে আবার গ্লোবাল ভেরিয়েন্ট রয়েছে সেখানে রয়েছে 7500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। তাছাড়া এইটাতে আপনারা চার্জিং সাপোর্ট পাচ্ছেন 80 ওয়াটের এবং 27 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিংয়েরও সাপোর্ট পাচ্ছেন এই ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোনটায়। মানে বুঝতে পারছেন ভাই, আপনি যদি এইটাকে একবার ফুল চার্জ করেন, তাহলে যদি নর্মালি ক্যাজুয়াল ব্যবহার করেন, এটা দিয়ে ইজিলি 1.5 থেকে 2 দিন ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। অথবা যদি আপনি একদম স্ক্রিন অন টাইমের কথা বলেন, সেক্ষেত্রেও ইজিলি 10-12 ঘন্টা প্লাস আপনারা
আপনারা স্ক্রিন অন টাইম পাবেন এই ফোনটা থেকে। সো ওভারঅল এই হচ্ছে এই OnePlus Nord 6। অ্যান্ড ফাইনালি কথা বলি কনক্লুশন পার্ট নিয়ে। দেখেন, প্রাইস আসলে এইটার সব থেকে বড় বাধা আমি বলবো। এই মুহূর্তে কারেন্ট মার্কেট সিচুয়েশন হিসেবে কম্পোনেন্টসের দাম, মার্কেটের অবস্থান সব কিছুই বাড়তি। তো ওই হিসেব করলে আসলে এইটাকে অ্যাজ এ ব্যালেন্স ফোন হিসেবে যদি আমি চিন্তা করি তাহলে ডেফিনেটলি এইটা বেশ স্ট্রং একটা পজিশন হোল্ড করবে। প্রথম জিনিসটা সেটা হচ্ছে OnePlus-এর ব্র্যান্ডিং। দ্বিতীয় জিনিসটা যেটা তা হচ্ছে OnePlus-এর রিলায়েবিলিটি বা এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স সুপার জোস। তৃতীয় বিষয়টা হচ্ছে লং ব্যাটারি লাইফ। চতুর্থ বিষয় বাকি সব সেগমেন্টে ব্যালেন্স একটা এক্সপিরিয়েন্স। এই সব কিছু দিয়ে এটা কিন্তু আপনাকে আসলেই এই বাজেটে অ্যাজ এ ভ্যালু দিবে অবশ্যই। তবে আপনি এই বাজেটে আরও বেটার এক্সপিরিয়েন্স পাবেন কিছু কিছু জায়গায়। কোনোটার ক্যামেরা ভালো, কোনোটার ডিসপ্লে ভালো, কোনোটার আবার পারফরমেন্স ভালো। কিন্তু আপনি যদি অল ওভার সব কিছু থেকে সাকিব আল হাসানের মতো অলরাউন্ডারকে খুঁজেন তাহলে ভাই এইটা কোনোভাবে ডিসঅ্যাপয়েন্ট করবে না। সো এই হচ্ছে ওভারঅল বিষয়। বাকি প্রাইসের কথা যদি আমি বলি, প্রাইসটা যদি 50-এর নিচে হতো, লাইক 45 থেকে 46-47 হাজারের মধ্যে, তাহলে অবশ্যই বেস্ট ডিল হতো। তবে আপনাকে মার্কেট সিচুয়েশনও চিন্তা করতে হবে। বাকি ডিসিশন আশা করি আপনাদের উপরে। সো ফাইনালি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।